মন রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। এই সত্যকে গ্রহণ করার প্রবণতা বা মেনে নেওয়ার প্রবণতা কিন্তু আমাদের প্রতিটা জীবন যুদ্ধে প্রয়োজন। এবং রবি ঠাকুর সেই কথাটিই কিন্তু বারবার আমাদের বলে গেছেন। জীবন যুদ্ধে এই প্রবণতা আমাদের কিন্তু চলার পথে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। তাই সেই তাগিদেই আমরা আপনাদের কাছে বারবার চলে আসি এই কথা বলতে, এমন কিছু গল্প, এমন কিছু চরিত্র নিয়ে যারা জীবনে চলার পথে, যাদের জীবন আমাদের বলে যে হয় জিতব, নয় শিখব। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা নিউজ লাইভ বাংলা নিবেদিত জীবন যোদ্ধার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের প্রতিটা পর্বেই কোনো না কোনো বিশেষ অতিথি থাকেন, এবং আজকেও আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন বিশিষ্ট অতিথি যিনি আমাদের কাছে খুব বেশি প্রেরণাদায়ক, যার লড়াইয়ের গল্পটা আমরা আজকে আপনাদের কাছে তুলে ধরব, এবং যিনি তার হাতের ছোঁয়ায় প্রতিমাকে প্রাণ প্রতিষ্ঠা করেন। এমনই একজন শিল্পী আজকে আমাদের সঙ্গে রয়েছেন, গুয়াহাটি শহরের একমাত্র মহিলা মৃৎশিল্পী শ্রীমতী দীপিকা পাল। তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মঞ্চে। নমস্কার দীপিকা। নমস্কার। দীপিকা, একজন জীবন যোদ্ধা হিসেবে আজকে আপনি আমাদের এই মঞ্চে আমন্ত্রিত। কেমন লাগছে আজকে আপনার? প্রথমে তো আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই মঞ্চে ডেকেছেন আমাকে। তো এটা বলতে গেলে আমার একটা স্বপ্ন, যেটা আজকে সত্যি হলো হয়তো। আর ভগবানেরও অশেষ কৃপা যে আমি আজকে আপনাদের মাঝখানে এসেছি। সবাই আমাকে আপনাদের মাধ্যমে দেখছে, আমার জীবনের গল্পগুলো বলবো যে কীভাবে আমি এই পর্যায়ে এসে দাঁড়ালাম। আমরা একদম ভীষণভাবে শুনতে ইচ্ছুক, যাতে আপনার গল্প অন্য কারো জীবনের প্রেরণা হতে পারে। তাই আমরা পৌঁছে দিব আপনার কথাগুলো, আপনার গল্পগুলো, আপনার লড়াইগুলো আমাদের দর্শক বন্ধুদের কাছে। সঙ্গে থাকবেন দর্শকরা। আমরা আবারও যাচ্ছি দীপিকার কাছে। দীপিকা, আপনি যে পেশাটি নিয়ে কাজ করছেন সেটা মৃৎশিল্প। আমি পেশাতে আসার আগে আপনার নেশাটা নিয়ে একটু জানতে চাইব, যে এই মৃৎশিল্প যখন আপনার নেশা হয়ে উঠছে, আপনি মূর্তি গড়ছেন, এবং এই যে মূর্তি গড়ার প্রতি যে আপনার যে ভালোবাসা, সেটা কি করে শুরু হলো আমরা একটু জানতে চাইব। প্রথমে তো বলবো আমার বাবা আর কি, বাবা, আমাদের ফ্যামিলি, দাদু সবাই এই ব্যবসাই করতো। আচ্ছা, ছোটোর থেকে আমরা দেখতে দেখতেই শিখতেই বড় হলাম। মানে সকলেই প্রতিমা গড়তে? হ্যাঁ, সকলে প্রতিমা করে, এখনো বানায়, আচ্ছা, এখনো বানাচ্ছে, এখনো আছে ওনারা। আমার কাকা, জেঠু সবাই আছে, ওনারা এখনই করছে। তো মানে সেই ছোটবেলা থেকেই আপনি সেটা দেখে বড় হয়েছেন? হ্যাঁ। তো একজন মহিলা হিসেবে সেখানে যখন আপনাকে মূর্তি গড়তে হচ্ছে, মানে এখনকার আমি যদি বাজার ভিত্তিক বলি ব্যাপারটা, যে এই শিল্পটা আপনি গ্রহণ করেছেন এবং তারপর সেটাকে পেশা করেছেন, তো আরও তো অনেক কিছু ছিল আপনার জীবনে, বা অন্য কোনো পথও হয়তো ছিল, মানে এই পেশাটা ছাড়া মানে যে কোনো জব ছিল, জব বলতে যেটা বোঝায়। তো আপনি কি মানে নিছক শিল্পের প্রতি ভালোবাসা ছিল আপনার, নাকি উপার্জনের একমাত্র সম্বল হিসেবে এটাকে বেছে নিয়েছেন এই শিল্পকে? এটা আপনি যেটা বলেছেন যে এটা আমার নেশা, আর ছোটোর থেকে একটা নেশা থাকে না, যে নেশাই ছিল আমার এটা, যে না আমার বাবা এই কাজটা যখন করছে দেখি না, চেষ্টা করে আমিও যদি পারি আমিও করি। তারপরে ভাবলাম, মাঝখানে বলতে গেলে তারপরে আমার বিয়ে হয়ে গেল, তারপরে এটা স্টপ হয়ে গেল। দীপিকা, আপনার 2000 সনে বিয়ে হয়েছে পরিবারের সম্মতি নিয়ে, খুব ছোট বয়সেই বলা যেতে পারে, এবং তারপর আপনার 2 কন্যা সন্তানের জন্ম, এবং তার 16 বছর পরে আপনি সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে বাধ্য হলেন। আমরা একটু জানতে চাইব, 16 বছর আপনি চেষ্টা করলেন এবং তারপর
আপনি বেরিয়ে এলেন এবং আপনার কন্যা সন্তানদের দায়িত্ব গ্রহণ করলেন এবং নিজে উপার্জনের পথে নামতে বাধ্য হলেন। সেই লড়াইটা কেমন ছিল? লড়াইটা ভীষণই কষ্টকর আর কঠিন ছিল। যখন 16 বছর আগের কথা আমি বলতে গেলে, যখন আমার বিয়ে হলো, বিয়ের 1 বছর পরে আমার বড় মেয়ে হলো। বড় মেয়ে হওয়ার পরেও দেখি যে না, খুব মানে ডোমেস্টিক ভায়োলেন্স যাকে বলে, মারধর রাস্তার মধ্যে, রাস্তা মানে খাটে কাপড় ছিঁড়া, মানে আমার এমনও হয়েছিল যে আমার রাস্তার মধ্যেই কাপড় ছিঁড়ে দিয়েছে। মানে আপনি সেটা প্রতিবাদ করেননি তখন? হ্যাঁ, করেছি আমি। তখন মানুষে বলছে তোমাদের ফ্যামিলি, মানে ফ্যামিলিগত ব্যাপার, আমরা গেলে এই জিনিসটা খারাপ হবে, বাজে মানে হবে। আশেপাশের কেউ এগিয়ে এসে আশেপাশের জন্য মানে কাউকে যখনই আমি বলতে যেতাম, বা আমি তো আমার মা বাবাকে বলতে পারতাম না জিনিসটা, যে আমার বাড়িতে এরকম এরকম অত্যাচার হচ্ছে। আমি চাইছিলাম না যে আমার বাবা বা মা আমার লাইফের মধ্যে, হ্যাঁ, তো বলুক, মানে কষ্ট পাক মনে আমার মা আর বাবা। তা আমি বলতাম না, খুব কম। তো বড় মেয়ে যখন 10-11 বছর যখন হলো, তখন ভাবলাম যে আমি সেকেন্ড বেবি যদি নেই, হয়তো আমার সংসারটা ভালো হবে। তো আমি আমার সেকেন্ড বেবিকেও নিলাম। তখনও ছোট, 18 মাস। তখন যখন দেখলাম যে না, এটা তো এক্সট্রিম হয়ে যাচ্ছে, আর পারছি না। ইভেন কি ও আমাকে কিছু করতেও দিত না, কোনো জব না, কোনো কিচ্ছু না, সব কিছুতে বাধা। আমাকে হাত খরচও দিত না। একটা ঘরে বাচ্চা থাকলে তো বাচ্চা তো মার থেকে যাবে না, কার থেকে যাবে, মার থেকে যাবে, যে মা চিপস দাও, চকলেট দাও। তো সেটা আমি দিতে পারতাম না। তার জন্য আমি ছোট ছোট হয়তো 1-2টো টিউশন করতাম না জানিয়ে, লুকিয়ে। তারপরে আমি আমার কাপড়ের দোকানে আমি কাজ করেছি 1-1.5 বছর। 1-1.5 বছর যখন আমি কাপড়ের দোকানে যখন কাজ করলাম, তখন আমার ছোট মেয়ে মানে তখনই জন্ম হয়েছে। তারপরে তো কাপড়ের দোকানটা আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে তারপর আমার ছোট মেয়ে যখন হয়েছে, তখনও দেখি অত্যাচার কমছেই না। মানে এত অত্যাচার, মানে আর সহ্য করা যাচ্ছে না। প্রত্যেক দিন, প্রতিটা দিন। তো কষ্ট হয় এগুলা বলতে। মানে আপনি যে সেই সাহস সঞ্চয় করে আমাদের কাছে বা দর্শকদের কাছে এই লড়াইটার কথা তুলে ধরতে পারছেন, তার জন্য আপনাকে কুর্নিশ। চোখের জল হয়তো আসে, কিন্তু বুকে সেই সাহসটা সঞ্চয় করে আপনি যে আজকে নিজে আপনার মতো করে আপনার শর্তে বাঁচছেন, সেটাতে কুর্নিশ। আমি মানে খারাপ পাবেন না, আমি মানে বলতেই পারছি না এখন। অনেক কষ্ট হয় কথাগুলো মনে পড়লে। আমি বুঝতে পারছি। দর্শক বন্ধুরা, আমরা ফিরবো। আমি জানি এই এই যে একটা আবেগঘন মুহূর্ত, দীপিকার চোখে এই মুহূর্তে জল আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কিন্তু এই কান্নার সঙ্গে এই লড়াইয়ের গল্পটাকে মনে রাখবেন। আমরা কান্নাটা হয়তো ভুলে যাব, কান্না মনে রাখবো না, কিন্তু তার লড়াইয়ের গল্পটা আমরা মনে রাখবো, যে আজকে দীপিকা কি করে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তার সন্তানকে মানুষ করছেন। আমরা ফিরে আসবো আবারও আপনাদের কাছে দীপিকাকে সঙ্গে নিয়ে একটা ছোট্ট বিরতির পর। দর্শক বন্ধুরা, আমরা ফিরে এলাম আবারও একটা ছোট্ট বিরতির পরে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন ভীষণ লড়াকু একজন মহিলা, দীপিকা পাল। আমরা চলে যাচ্ছি সরাসরি আবারও দীপিকার কাছে। দীপিকা, এই কতক্ষণ কথা বলে আমরা যতটুকু বুঝলাম যে আপনি প্রচণ্ড সাহসী একজন মহিলা এবং প্রচণ্ড লড়াকু। 16 বছর পর বিবাহ জীবনের আপনি সিদ্ধান্ত নিলেন বেরিয়ে আসার সেখান থেকে। সেখানে আপনাকে কি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল? না, এটা বিবাহিত জীবন তো, ফ্যামিলির ব্যাপারটাতে না কেউ আসতে চায় না। তখন আমার পাশে কেউ ছিল না। আমি একা লড়েছি, এখনও লড়ছি একা। যখন আমি বেরিয়ে আসছি, তখনও আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি যে না, এখন আর হবে না। কারণ আমি যদি এই জিনিসটা যদি আমি এত বছর যে সহ্য করলাম,
এখন তো আমার নিজের জন্য আমি বাঁচবো, আমার মেয়ের জন্য আমি বাঁচবো। এমনও হয়েছে যে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে হ্যাঁ, যেমন ম্যাক্সিমাম মানুষের নিয়ে ভুল রাস্তা সুইসাইড করার, এমনও সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন আমি দেখছিলাম না, কোথাও আমি পথ দেখছিলাম না যে কি করব, কোথায় যাব। চারপাশটা অন্ধকার মনে হচ্ছে। চারিদিক অন্ধকার, কেউ হেল্প করার নেই, কেউ আমার পাশে নেই, কি করব আমি। যখন আমার ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলাম যে না, দ্যাট ইজ নট এ সলিউশন, এটা সলিউশন না, মৃত্যুটাই সলিউশন না। দেখি না ঠিক ঠিক। যে আমার আমার আমি তো ছোটবেলার থেকেই তো আমি আমার বাবার প্রেরণাতে বড় হয়েছি না, তো দেখি এই কাজটা করে আমি আমার মেয়েদের দুটোকে নিয়ে চলতে পারি কিনা। তখনই আমি যখন সংসার থেকে যখন বেরিয়ে আসলাম, আমি জিরোর থেকে শুরু করেছি। কিচ্ছু ছিল না আমার হাতে, একটা টাকাও ছিল না। আমি লোন নিয়েছি কি লোন টোন নিয়ে তারপর আমি ব্যবসাটা শুরু করি। মানে এই মৃৎশিল্পটার হ্যাঁ, শুরু করি কারিগর হিসেবে। এবং মানে সেটা বলতে আমার খুব ভালো লাগছে দর্শক বন্ধুরা, যে গুয়াহাটি শহরের একমাত্র মহিলা মৃৎশিল্পী কিন্তু দীপিকা, যিনি এই কাজটা শুরু করেছেন এবং নিজের প্রশিক্ষণ তো অবশ্যই নিয়েছেন তার বাবার কাছ থেকে, এবং সেই সাহসটা সঞ্চয় করে যে তিনি আজকে এগিয়ে যাচ্ছেন, সেটা সত্যি মানে অনেক সাহসিকতার দাবি রাখে। আপনাকে আবারও বলছি যে আপনি যে পথে চলছেন বা যেভাবে নিজের আত্মসম্মান বোধ নিয়ে বেরিয়ে এসে আপনি নিজের লড়াইটা চালাচ্ছেন, তাদের জন্য কিন্তু আমাদের পুরো নিউজ লাইভ টিম থেকে আপনার প্রতি শুভেচ্ছা রয়েছে। আমরা আবারও ফিরবো আপনার জীবনের গল্পে, যেখানে আপনি কখনো সেটা তো বোধ করেছেন যে আপনি বাবাকে হারিয়েছেন। সেটা কত সন হবে? 2014-তে বাবাকে হারিয়েছেন, আপনার অসুস্থ মা এবং পরবর্তীতে দুটি কন্যা সন্তান, তাদের সম্পূর্ণ দায়িত্ব আপনার হাতে। এত পরিশ্রমের পরে, এত লড়াইয়ের পরে, এন্ড অফ দ্য ডে কখনো কি মনে হয়েছে যে আর পেরে উঠছি না? হ্যাঁ, এটা মনে হয় যে আর পারছি না। প্রায় মনে হয় যখন কাজের মানে আমাদের কাজটা কেমন সিজনেবল ব্যবসা, এটা সবাই জানে। 6 মাস কাজ থাকে, সব 6 মাস নেই। আমার যেখানে আমি ব্যবসাটা চালাচ্ছি সেটা হলো ভাড়া জায়গা। রেন্ট হয়তো কোনো সময় এমন হচ্ছে যে আমি রেন্ট দিতে পারছি না, তখন সেখান থেকে হয়তো প্রেশার জমা পড়ে যাচ্ছে, প্রেশার আসে, অনেকটা প্রেশার। এইদিকে সংসারের প্রেশার থাকে, মেয়েদের প্রেশার থাকে, মানে অনেকটা প্রেশার। তখনও মানে কোনো সময় ভাবি যে আর পারি না, আর পারছি না। কিন্তু যখন রাত্রেবেলা যখন আমি যখন ঘরে ঢুকি, আমার ছোট্ট মেয়েটার যে হাসিটা, মা তুমি এসেছো, আমার জন্য কি এনেছো, কেউ অপেক্ষা করছে, হ্যাঁ কেউ অপেক্ষা করছে। বা যখন আমাকে ফোন করে বলে মা আমার জন্য এই জিনিসটা নিয়ে আসবে, সেই জিনিসটা কি করে বাদ দিব। তখন ভাবি যে না, আমাকে লড়তে হবে, এগিয়ে চলতে হবে, যে যাই বলুক। আমাকে এই ব্যবসার থেকে নামানোর জন্য অনেক চেষ্টা করেছে অনেকে, কারণ একমাত্র মহিলা মৃৎশিল্পী আপনি সেখানে। এখনো করছে, আমি বলবো না যে এখনো করছে না, এখনো চলছে। কিন্তু এখনো আমি কিন্তু যুদ্ধ চলছে আমার সংসারের বা আমার কাজ, বিশেষ করে তো আমার কাজ নিয়ে এখনো চলছে যুদ্ধ, এখনো আমি লড়াই করছি। লড়াই করতেই হবে। আমরা যারা বেঁচে আছি, যারা নিজেদের আত্মসম্মান বোধ নিয়ে বাঁচতে চাই, তাদের হয়তো এই ধরনের লড়াইগুলো চালিয়ে যেতে হয়। তো আমি আবারও ফিরবো আপনার কাছে, মানে আজকে যেহেতু আপনাকে পেয়েছি কাছে এবং এত বেশি ইন্সপায়ার্ড হচ্ছি আমরা আপনার কথা শুনে, যে আমার মনে হয় যে ক্যামেরার ওপাশে যারা এরকম অনেক দর্শক বন্ধুরা রয়েছেন, যারা হয়তো মুখ ফুটে বলতে পারছেন না দীপিকার মতো কেউ তাদের যন্ত্রণার কথা, তাদের নির্যাতনের কথা, অথচ মনে মনে কোথাও একটা স্বপ্ন দেখছেন যে লড়াইটা করে আপনাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তাদের আবারও অনুরোধ যে দীপিকার গল্পটা, দীপিকাকে নিয়ে একটু ভাববেন যে যদি দীপিকা পেরে থাকে তবে আপনারাও পারবেন। দীপিকা, আপনি যখন প্রতিমা গড়ছেন, মা দুর্গাকে আপনি গড়ছেন, নিজের হাতে আপনি সেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করছেন। সেখানে প্রতিমা গড়তে গড়তে, মা দুর্গাকে গড়তে গড়তে আপনার কখনো মনে হয়েছে
যে আমি নিজেই তো ঈশ্বরী হয়ে উঠছি, আমি নিজেই তো মা দুর্গা? সত্যি কথা বলতে গেলে মা দুর্গা তো 10 হাত, তা আমরা তো মানুষ, আমাদের তো আর 10 হাত নেই। শুধু আমি মাকে এটাই বলি, যখন মার ফেসটা বানাই, তখন শুধু আমি এটাই বলি যে মা আমাকে কোনোদিন হারতে দিও না। আমি যে এই যে জীবনে যে যুদ্ধটা করছি তোমার মতন, তুমি যেরকম মহিষাসুরকে বধ করেছো, তেমন আমি যে এই যে সমাজটা আছে, সমাজের মাঝখানেই তো আমরা আছি, খারাপ ভালো সব নিয়েই আমরা চলছি, এখানে যাতে আমি নিজের একটা পরিচয় গড়তে পারি। তুমি যেমন, তোমাকে আমরা বছরে যেমন পুজো করি, তুমি প্রতি বছর আসো, তেমনও আমার বাবার মতন যাতে আমার নামটা যাতে থাকে। আজকে আমি হয়তো আমি মেয়ে আমার বাবার, আমি যেমন আমার বাবার নামটা রেখেছি, গোটা মানে গুয়াহাটি শহরটা আসামের মধ্যে যাতে আমার নামটা অ্যাটলিস্ট যাতে থাকে, এটাই বলি। অবশ্যই থাকবে। এবং আমাদের শুভেচ্ছা, আমাদের কেন, আরও অনেকের শুভেচ্ছাই দীপিকা আপনার সঙ্গে রয়েছে। আমরা আবারও নিয়ে নিব একটা ছোট্ট বিরতি। দর্শক বন্ধুরা সঙ্গে থাকবেন, আমাদের আরও কিছু কথা, আরও কিছু আলাপ আলোচনা বাকি রয়ে গেছে। আমরা ফিরে আসবো আবারও একটা ছোট্ট বিরতির পরে। দর্শক বন্ধুরা ফিরে এলাম আবারও ছোট্ট বিরতির পরে। সরাসরি চলে যাচ্ছি দীপিকার কাছে। দীপিকা, এবারে আমি যেটা জানতে চাইছি আপনার কাছে, আপনার এই পুরো মৃৎশিল্পের যে আপনার কারিগরি বা ব্যবসাটা, সেটা পুরোপুরি কিন্তু সিজনাল, সারা বছর যে হচ্ছে সেরকম তো নয়। তো সেটাকে মানে আপনি কিভাবে ম্যানেজ করেন, যেহেতু সারা বছর আপনার সেই শিল্পের রমরমাটা থাকে না বা সেই ব্যবসাটা থাকে না, পার্টিকুলার কোনো একটা সিজনেই হচ্ছে, তো সেটাকে আপনি কিভাবে ব্যালেন্স করেন সারা বছর? সারা বছর বলতে গেলে যখন আমাদের ব্যবসাটা থাকে না, মানে কালী পুজো তো শেষ, তারপরে আমার এক্সট্রা কাজ থাকে, যেমন রাসের কাজ, আমি ছয়গাঁওতে রাসের কাজ করি। রাসের কাজ করার পরে সিমেন্টের কাজ করি, সিমেন্টের প্রতিমা তৈরি করি, কালার করি, মন্দিরে মন্দিরে গিয়ে কালার করি। এগুলো আগের থেকে আমার কন্ট্যাক্ট করা থাকে যে দিদি আমাকে এই জিনিসটা আমাকে গড়িয়ে দিতে লাগবে, বানিয়ে দিতে লাগবে, আর মূর্তি আমাদের মন্দিরে আছে, এসে একটু কালার করে দিবেন। তখন অফ টাইমে আমি ওইগুলো কাজগুলো করি, যেটা সিজন যখন সিজনে, যখন সিজনের মধ্যে বলতে গেলে আমরা তো সিজনের মধ্যে সিমেন্টের কাজটা খুবই কম করা হয়। সিমেন্টের কাজটা আমরা ম্যাক্সিমাম খুব কম করি, কারণ সেটার মধ্যে প্রচণ্ড পরিশ্রম আছে, টাইম লাগে, অনেকটা সময় লাগে। আর আপনি যখন দুর্গা প্রতিমার, আপনি তো অর্ডার হিসেবে নিচ্ছেন, তো এক একটা প্রতিমা গড়তে আপনার কতদিন লাগে? দুর্গা প্রতিমা এক একটা গড়তে যেমন খুব নিখুঁতভাবে যদি আমরা কাজ করি, একটা দুর্গা মোটামুটি 15 থেকে 20 দিন লাগবে। মানে শুধু দুর্গা প্রতিমা? হ্যাঁ, পুরো সেটটা, পুরো সেট মানে 15 থেকে 20 দিনের মধ্যে তৈরি হয়ে যায়? 15 থেকে 20 দিন। যদি রোদ থাকে, আর যদি রোদ না থাকে, যেমন বৃষ্টি থাকে, তখন 1 মাস লাগে পুরো মূর্তি একদম গড়তে, তৈরি করতে। কারণ আমাদের ব্যবসাটা হলো কাঁচা মাটির ব্যবসা, তার জন্য রোদের প্রচন্ড দরকার। রোদ আমি একটু জানতে চাইছি, সেই শুরুর থেকে শুরু, মানে প্রতিমা গড়া, এরকম প্রতিমা আমরা তো ঈশ্বর হিসেবে তারপরে সেটা পূজিত হচ্ছে এবং আপনি সেটা নিজের হাতে গড়ছেন, তো এই অনুভূতিটা মানে কেমন? যদি কথায় বলি, আপনি ঈশ্বর গড়ছেন, সেই অনুভূতিটা কেমন? ঈশ্বর বলতে গেলে ঈশ্বর আমাদেরকে বানিয়েছে, কিন্তু আমি ভাবি কি শুধু আমরা প্রাণটা দেই না আর কি, প্রাণটা যদি দিতাম তখন ঈশ্বর কথা বলতো। আর আমার জীবনে যেটা যুদ্ধ চলছে এখন পর্যন্ত, আমি কোনো কোনো সময় এমন হয় যে আমি প্রতিমা গড়ছি, প্রতিমার সাথে আমি কথাও বলি, হচ্ছে না, প্রতিমাটা তৈরি হচ্ছে না, বা চোখ দিতে অসুবিধা হচ্ছে, তা পুজো খেতে যাবে না তুমি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি সেজে গুজে পুজো খেতে যাও। একা একাই কথা বলি আমি, মানে এমন লাগে যে বাপের বাড়ির থেকে মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে।
এবং আপনার পরম নির্ভরকেও আপনার পাশে বসে আছে, আপনি যাকে মন দিয়ে গড়ছেন। আহা, বড় মধুর একটা ব্যাপার। এবং এই সম্পর্ক, এই যে প্রতিমার সঙ্গে আপনার যে সম্পর্ক, সেটাও বড় মধুর। সত্যি সেটা মানে একদম অন্যরকম একটা অনুভূতির কথা আমরা শুনলাম। কারণ এরকম মৃৎশিল্পী মানে আমাদের পাশে রয়েছেন, আমাদের এই শহরেই রয়েছেন, এবং তার উপরে একজন মহিলা হিসেবে মানে সেটা আমাদের কাছে খুব একটা গর্বের বিষয়। তো আরও একটা দীপিকা কথা, যে আপনি কি চাইবেন আপনার এই শিল্পধারাটা আপনার মেয়েদের মধ্যেও মানে সেটা তুলে দিতে, বা তারা কি চায়? আমার মেয়ে তো বলে যে মা যতদিন তুমি আছো করো, আমি তোমার পাশে আছি। ওরা সাহায্য করে হ্যাঁ আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমাকে যথেষ্ট সাহায্য করে। সেই যখন আমার রাত মেয়ে জেগে আপনি কাজ করছেন, রাত জেগে যখন আমি বললাম না, আমি রাত্র মানে আমাদের ব্যাপারটা কি হয়, উম, আমাদের বলতে না, অনেক মহিলারা আছে রাত 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 জেগে থাকে, প্লেন হয়তো চালাচ্ছে, প্লেনে যারা চলছে বা ট্রেনে চলছে, ওরাও হয়তো রাত রাত জাগা থাকে, কিন্তু আমাদেরটা টোটালি আলাদা। কারণ কোনো কোনো সময় দেখা যাচ্ছে সপ্তাহে মানে আমরা খাওয়ারও টাইম পাই না, ঘুমানোরও সময় পাই না। 1 ঘন্টা যে রেস্ট নিব, তখন মাথার মধ্যে ওটা চলতে থাকে যে এখন ঘুমাবো, 1 ঘন্টা পরে তো মূর্তিটা নিতে নিতে আসবে, তখন আমি কি করব। এটা চলতে থাকে আমার মাথার মধ্যে, রেস্ট হয় না। আর আমার মেয়ে তো আরও, ও তো ঘুমাই না, আমি ঘরে যাব আমাকে ফোন করবে, মা কখন আসবে। আমি যদি বলি যে না বাবা আমার দেরি হবে একটু আসতে, ঠিক আছে তুমি আসো, আমি বসে আছি, এইভাবে সাহায্য করে। আর আমার মেয়েরা বলে যে করো। আর এখনের ব্যাপারটা না, আমাদের ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন হয়ে গেছে মার্কেটে, প্রচণ্ড কম্পিটিশন মার্কেট এটা। তো মেয়ে বলে যে না, আমি তোমার পাশে আছি, তুমি করছো, আমিও তোমার, আমরা করছি তোমার সাথে, কিন্তু পরবর্তীতে করব না। মানে সেটা কি মানে সেই তুলনায় আপনাদের উপার্জনটা সেভাবে হয় না তার হ্যাঁ, জন্যে? সেভাবে হচ্ছে না। আর কষ্টরও ব্যাপার আছে, যেটা হয়তো আমি নিচ্ছি আমার মেয়েদের জন্য, আমি নিয়েছি, আমি যুদ্ধ করছি, হয়তো ওরা নাও নিতে পারে, পারবে না আমার মতন, এর জন্যই মানা করে, করবে কিন্তু না। আপনিই তাদের দৃষ্টান্ত, আপনিই তাদের বুকে হয়তো আবারও সাহস সঞ্চয় করাতে মানে সাহায্য করবেন। আমরা সেটাই চাইবো। দর্শক বন্ধুরা, আমরা দীপিকার মতো একজন লড়াকুর মেয়ের গল্প শুনলাম, গল্প নয়, যেটা সত্যি আপনাদের কাছে তুলে দেবার চেষ্টা করলাম। আমরা খুব অল্প কিছুক্ষণ দীপিকার সঙ্গে রয়েছি, আমরা প্রায় শেষ পর্বে পৌঁছে যাচ্ছি। কিন্তু দীপিকাকে আরও একটু গভীরভাবে জানতে দীপিকার কাছে কয়েকটা প্রশ্ন আছে। সেটাতে আপনি ভাবার মতো সময় পাবেন না। আপনাকে প্রশ্ন করব, যেটা র্যাপিড ফায়ার, আপনাকে তৎক্ষণাৎ জবাব দিতে হবে। আপনি কি তৈরি? হ্যাঁ। তাহলে আমরা এবার চলে যাব সরাসরি প্রশ্নে, র্যাপিড ফায়ার। দীপিকা, আপনাকে যদি বলি আপনার প্রেরণা, সেটা কে? আমার বাবা। আপনার প্রিয় রং কি? প্রিয় রং লাল। লাল। লাল তো প্রেমের রং। আপনার প্রিয় শহর? আসাম। আমার নিজের শহর গুয়াহাটি। গুয়াহাটি শহর। আপনার স্বপ্ন কি? সুন্দর একটা ঘর করা। সুন্দর একটা ঘর। ঘর বলতে আপনি কি বোঝেন? ভালোবাসা, প্রেম, বিশ্বাস। আবার ঘর বাঁধতে ইচ্ছে হয় না? না। তাহলে আপনি যে ঘরের কথা ভাবছেন সেখানে মানে ছবিটা কার কার? আমি, আমার মেয়ে। আপনার সমস্ত স্বপ্ন পূরণ হোক। আপনি এভাবেই এগিয়ে চলুন, আরও বুকে সাহস সঞ্চয় করে, এবং আপনাকে দেখে যেন আরও 10টা মহিলা এগিয়ে আসতে পারে, এবং তাদের সমস্ত প্রতিবন্ধকতা এড়িয়ে তারা যেন তাদের যুদ্ধটাও লড়তে পারে। দর্শক বন্ধুরা, আজকে আমরা শুনলাম দীপিকার মতো একজন লড়াকু মহিলার কাহিনী, একটা দৃষ্টান্ত হিসেবে, যার থেকে আমরা শিখলাম, জানলাম যে জীবনে চলার পথে অনেক যুদ্ধ, অনেক প্রতিবন্ধকতা আসবে, কিন্তু আত্মসম্মান বোধ নিয়ে আমাদের বাঁচতে হবে, কিন্তু নিজের শর্তে, এবং নিজেকে অবশ্যই সম্মানটুকু করতে হবে। সেই বোধটাই আমাদের এগিয়ে নিয়ে যাবে আমাদের আগামী দিনের পথে, আমাদের আগামী স্বপ্ন পূরণের পথে। আজকের মতো তাহলে এইটুকুই রাখছি। আমরা আবারও ফিরে আসব, আবারও এমন কোনো চরিত্র, এমন কোনো
কাহিনী নিয়ে আপনাদের কাছে, যারা আপনাদের আমাদের সকলকে অনুপ্রাণিত করবে এবং জীবনকে ভালোবাসতে সাহায্য করবে। ভালো থাকুন সকলে, দেখা হবে আবারও। নমস্কার দীপিকা।